গ্রামে একটি জাদুই ঘোড়া ছিল। ঘোড়াটি ছিল সাদা রঙের। সেই ঘোড়াটির কাছে জাদু শক্তি ছিল। কোনো মানুষ ঘোড়াটির কাছে যা চাইতো ঘোড়াটি তাকে তাই দিত। তাই জন্য গ্রামের মানুষ নিজের দুঃখ কষ্ট নিয়েও সেই ঘোড়াটির কাছে আসতো। একদিন একটি ব্যক্তি আসে। সে এসে ঘোড়াটির কাছে কাঁদতে থাকে। এখন আমি কি করব? আমার কাছে এখন আর কোনো কিছু করার মতো নেই। এখন আমি কি করব? হায় ঈশ্বর, কেন আমাদের মতো গরিবকে এত কষ্ট দাও? কি হয়েছে তোমার, আমাকে বলো। কিছুদিন বাদে আমার মেয়ের বিয়ে, কিন্তু ছেলের বাড়ি থেকে যেই টাকা চেয়েছে আমার পক্ষে সেই টাকা দেওয়া সম্ভব নয়। আমি কি করে মেয়ের বিয়ে দেব? আমি কিছুই বুঝতে পারছি। এই ব্যাপার তুমি কোনো চিন্তা করো না। আমি তোমাকে একটা হিরে দিচ্ছি। এই হিরেটি বিক্রি করে তুমি তোমার মেয়ের বিয়ে ভালোভাবে দাও। এই বলে সেই ঘোড়াটি নিজের জাদু মন্ত্রের দ্বারা সেই ব্যক্তিটিকে একটি হিরে দান করল। হে জাদুই ঘোড়া, তুমি আমায় আজ অনেক বড় বিপদের হাত থেকে রক্ষা করলে। আমি কিছুই বুঝতে পারছি না কি করে তোমায় ধন্যবাদ জানাবো। তুমি আজকে আমার অনেক বড় উপকার করলে। তোমায় অনেক অনেক ধন্যবাদ। এই বলে সেই ব্যক্তিটি ওখান থেকে হিরেটি নিয়ে চলে গেল। ঘোড়াটি ছিল খুব ভালো মনের। সে সব মানুষকেই সাহায্য করত। পদ্ম নামে একটি মেয়ে সেই ঘোড়াটির খুব ভালো বন্ধু ছিল। সে প্রতিদিন তার সাথে দেখা করতে আসতো এবং অনেক গল্প করত। সেই ঘোড়াটিও পদ্মকে খুবই ভালোবাসতো। পদ্ম, আজকে তোমার আসতে এত দেরি হলো? তোমার শরীর ঠিক আছে তো? না, খুব একটা ঠিক নেই। কালকে জ্বর হয়েছিল, আজকে এখন একটু ঠিক আছি, তাই জন্য তোমার সাথে দেখা করতে এলাম। মা বেশিক্ষণ বাইরে থাকতে বারণ করেছে, বুঝলে। আজকে আমি চললাম, কালকে আবার আসবো। তুমি নিজের খেয়াল রেখো গো। গ্রামের আরও একজন ব্যক্তি তার নিজের দুঃখ কষ্ট নিয়ে সেই ঘোড়াটির কাছে আসে এবং তার কাছে এসে কাঁদতে থাকে। এখন আমার কি হবে? এখন আমার কি করে সংসার চলবে? কি হয়েছে তোমার? তোমার যা সমস্যা তুমি আমাকে বলো। আমি সব রকম ভাবে তোমার সাহায্য করার চেষ্টা করব। তুমি কেঁদো না। আমার বাড়িতে অসুস্থ মা। আমার চাকরিটাও চলে গেছে। আমি এখন কি করে নিজের সংসার চালাবো আমি সেটাই বুঝতে পারছি না। মায়ের ওষুধ কেনার টাকাও আমার কাছে নেই। বাড়ির মানুষের মুখে দুমুঠো ভাতও তুলে দিতে পারছি না। তুমি কোনো চিন্তা করো না। আমি তোমাকে একটি হিরে দিচ্ছি। এটি দিয়ে তুমি তোমার সংসার চালাবে আর নিজে নতুন করে একটা ব্যবসা খুলবে। জাদু ঘোড়া, তোমার অনেক অনেক ধন্যবাদ। তোমার জন্য আমি আবার নিজের সংসারের মুখে দুটো খাবার তুলে দিতে পারবো। এ- এই বলে সেই মানুষটি ওখান থেকে চলে গেল। আই পল্টু, শুনেছিস গ্রামে কি খবর শোনাচ্ছে? সেই জাদুর ঘোড়ার পেটে নাকি অনেক হিরে আছে। কোনো মানুষ তার কাছে গেলেই সে অনেক হিরে দেয়। সে কি রে বল্টু? পেটে অনেক হিরে? যদি আমরা হিরেগুলো চুরি করতে পারি তাহলে কেমন হবে? হ্যাঁ রে, সেই কথাই তো বলছি। যদি একবার সব হিরেগুলো নিতে পারি তাহলে আর কোনো চিন্তা নেই। পল্টু ও বল্টু চুরি করার উদ্দেশ্যে সেই ঘোড়ার কাছে গেল। এই জাদুই ঘোড়া, তোর পেটে অনেক হিরে আছে, দে আমাদের হিরে দে। তোর পেটের সব হিরেগুলোকে আমরা নিয়ে নেবো, তাহলেই আমাদের জীবনে আর চিন্তা থাকবে না। যারা খুব কষ্ট পায়, যাদের সত্যিকারের টাকার প্রয়োজন, আমি শুধু তাদেরকেই টাকা দিই। কি বলছিস? আমার থেকে এক্ষুনি হিরে দে, না হলে দেখবি তোর পেটটাকে এক্ষুনি কেটে দেবো। আসতে যদি চাস আমাদেরকে এক্ষুনি হিরে দে, না হলে দেখবি তোর পেটটাকে কেটে দেবো। পল্টু ও বল্টু ঘোড়ার কোনো কথা শোনে না। তারা জোর করে তার উপরে চাকু দিয়ে হামলা করতে থাকে। ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও, বাঁচাও আমায়, বাঁচাও।
এই পল্টু, এর পেটে তো কোনো হিরে নেই, এ তো কিছুক্ষণ বাদেই মরে যাবে। চল চল আমরা তাড়াতাড়ি এখান থেকে পালাই, না হলে আমরা তো ফেঁসে যাব। হ্যাঁ রে বল্টু, তুই ঠিকই বলেছিস, চল তাড়াতাড়ি আমরা এখান থেকে পালাই, গ্রামে কেউ যদি এসে ফেলে আমরা আর রক্ষে নেই। চল চল তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে চল। পল্টু ও বল্টু ঘোড়াটিকে সেই অবস্থায় রেখেই সেখান থেকেই পালিয়ে গেল। এই দুর্ঘটনার পর ঘোড়াটি সাদা থেকে কালো রঙের হয়ে যায়, তার মধ্যে থাকা সব জাদু শক্তিও হারিয়ে যায়। সে এখন একটি সাধারণ ঘোড়ায় পরিণত হয়। গ্রামবাসীরা যখন তাকে এই অবস্থায় দেখে, এই ঘোড়া তো পুরো কালো হয়ে গেছে গো, এর তো আর কোনো শক্তিই নেই, এ তো আর আমাদের কোনো কাজেই লাগবে না। কি বিচ্ছিরি লাগছে যেন দেখতে। হ্যাঁ গো, ঠিকই বলেছ, এই ঘোড়াটার জাদুশক্তিও সব হারিয়ে গেছে। এ আর এখন আমাদের কোনো কাজের নয়, একদম অকেজো। গ্রামের সমস্ত মানুষ সেই ঘোড়াটির প্রতি এতটুকু সহানুভূতিশীল না হয়ে তাকে বিভিন্নভাবে অপমান করতে থাকে। এই সময় সেখানে পদ্ম আসে। তোমরা কি আদৌ মানুষের মধ্যে পড়ো? যখন এই ঘোড়াটা ভালো ছিল, ওর যখন জাদু শক্তি ছিল, তখনও তোমাদের কতটাই সাহায্য করেছে। আজ ওর দুর্দিনে তোমরা ওর সাথে এরকম ব্যবহার করছো। তোমরা কি করে পারো শুধু নিজেদের স্বার্থ দেখতে? ওর দিকে একবার তাকাও, ও কতটা কষ্ট পাচ্ছে। কিন্তু গ্রামের মানুষ তার কোনো কথাই কান দিল না। চল চল এখান থেকে চল, আর কত কিছু যে দেখবো। বন্ধু, তুমি চিন্তা করো না, আমি তোমাকে ঠিক করে দেব। আমি জানি না তোমার এই অবস্থা কে করেছে, তবে যে তোমার এই অবস্থা করেছে আমি তাকে ঠিক খুঁজে বের করব। আমি তাকে ঠিক শাস্তি দেব। না পদ্ম, না, আমার আর বেঁচে থাকার কোনো ইচ্ছা নেই। আমি যাদের সাহায্য করেছি তারা আজ আমার দুঃখের সময়ে এরকম করলো। আমি আর বাঁচতে চাই না পদ্ম। না বন্ধু, তুমি এরকম বলো না, এতে তোমার কোনো দোষ নেই। আসলে মানুষেরা হয়ই স্বার্থপর। আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব তোমাকে আগের তোমার রূপ ফিরিয়ে দেওয়ার। তুমি চিন্তা করো, যেভাবে হোক না কেন আমাকে আমার বন্ধুকে বাঁচাতেই হবে। তার জন্য আমাকে যা করতে হয় আমি করব। হায় ঈশ্বর, এখন আমি কি করব? তুমি আমাকে একটা পথ দেখাও। ভালো মানুষের সাথেই কেমন তখন সেখানে একটি সাধু বাবা আসে। কি হয়েছে মা তোর? তুই এভাবে মন্দিরে বসে একা একা কাঁদছিস কেন? আমাকে তোর সমস্যা বল, আমি তার সমাধান বলবো। গুরুমশাই, আমি খুব সমস্যার মধ্যে আছি। আমার বন্ধুকে আমি কি করে আগের রূপে ফিরিয়ে আনবো আমি কিছুই বুঝতে পারছি না। তুমি তো সবই জানো। তোর বন্ধুকে তুই যদি আবার আগের রূপে ফিরিয়ে আনতে যাস, তবে তোকে যেতে হবে সেই গভীর জঙ্গলে, যেখানে সেই নাগিনের মাথা থেকে যদি তুই নাগমণিটা আনতে পারিস, সেই নাগমণি দিয়ে তোর বন্ধু আবার আগের রূপ ফিরে পাবে। কিন্তু সেই নাগমণি আনা মুখের কথা নয়, কোনো মানুষ সেখান থেকে আর ফেরে না। তুই কি পারবি? হ্যাঁ গুরুমশাই, আমি পারবো, পারতে আমাকে হবে। পদ্ম অনেক গভীর ও ভয়ানক জঙ্গল একাই পার করে সেই নাগিনটির দিকে যেতে লাগলো। সে কিন্তু একবারও নিজের প্রাণের কথা ভাবছিল না, সে শুধু ভাবছিল সে তার বন্ধুকে কী করে বাঁচাবে। সেই নাগিনটি থাকতো একদম জঙ্গলের শেষে। সে একটি ভয়ানক জায়গা, তার কাছে কোনো মানুষ যেতে সাহস করতো না। হে নাগিন, তুমি দয়া করে তোমার মণিটি আমাকে একবার দাও। ওই মণিটির জন্য আমার বন্ধুর প্রাণ ফিরে আসতে পারে। দয়া করে আমাকে একবার ওই মণিটি দাও। কি মণি চাই? তোর বন্ধুর প্রাণ বাঁচাতে আমার মণি চাই? আমি একটা শর্তেই তোকে মণি দিতে পারি। মণির বদলে আমাকে তোর প্রাণ দিতে হবে। তুই তোর নিজের প্রাণ ত্যাগ করতে পারবি তোর বন্ধুর জন্য? তাহলেই আমি তোকে মণিটি দেব। পদ্ম রাজি হয়ে গেল। নাগিনটি তার সামনে একটি সাপ এনে দিল এবং সাপটি পদ্মর কাছে যায় পদ্মকে মারার জন্য। পদ্ম কিন্তু একটুও ভয় পায় না, সে তার বন্ধুর জন্য নিজের প্রাণ ত্যাগ করতেও রাজি। সে যে কোনো মূল্যে তার বন্ধুর প্রাণ ফিরে পেতে চায়, তাই সে নাগিনের কথায় রাজি হয়ে গেল এবং তার নিজের প্রাণ দিতে চাইল।
পদ্ম, আমি তোমায় সত্যি সত্যি মারবো না, আমি তোমার পরীক্ষা নিচ্ছিলাম। তুমি সত্যি তোমার বন্ধুর জন্য এতটা ভাবো, আমি তোমাকে আমার মনিটি দিচ্ছি। তুমি এটা নিয়ে তোমার বন্ধুর কাছে তাড়াতাড়ি যাও, দেখবে ও আবার আগের রূপে ফিরে আসবে। তুমি আজ নিজের জীবনের ঝুঁকি নিয়ে তোমার বন্ধুকে বাঁচালে, এই নাও আমার মনিটি আমি তোমাকে দিলাম। অনেক অনেক ধন্যবাদ নাগিন, আজ তোমার কৃপায় আমি আমার বন্ধুকে আবার ফিরে পাবো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, আমি এখন আসি। বন্ধু, আমি তোমার জন্য নাগমণি এনেছি, এখন তুমি আবার সুস্থ হয়ে যাবে, তুমি তোমার আগের রূপে আবার ফিরে আসবে। আর কোনো চিন্তা নেই, তুমি আর কোনো ভয় করো না, আমি পেরেছি বন্ধু, আমি পেরেছি। সত্যি পদ্ম, তুমি করে দেখালে। তোমার মতো বন্ধু সবার ভাগ্যে থাকে না। আমি অনেক ভাগ্যবান যে তোমার মতো বন্ধু পেয়েছি। এমন বিপদে সবাই আমায় ছেড়ে চলে গেলেও তুমি আমায় ছেড়ে যাওনি। পদ্ম সেই নাগমণিটি নিয়ে সেই ঘোড়াটির গায়ে ছুঁয়ে দিল। ঠিক তখনই ঘোড়াটি আবার কালো ঘোড়া থেকে আবার তার আগের রূপে ফিরে এসেছিল এবং তার আবার সব জাদু শক্তিও সে ফিরে পেয়েছিল। বন্ধু, আমি এখন অনেক খুশি, তুমি আবার আগের রূপ ফিরে পেয়েছো, আর কোনো ভয় নেই। হ্যাঁ পদ্ম, আমি অনেক ভাগ্যবান যে তোমাকে আমি আমার বন্ধু হিসাবে পেয়েছি। তোমার মতো বন্ধু যেন সবারই হয়।